বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। মহাকাশে ৩০০ দিন কাটানো হয়ে গেল ভারতের মঙ্গলযান মঙ্গলায়নের। মঙ্গলবার ইসরো থেকে টুইট করে বলা হয় যে আর মাত্র ২৩ দিন পরেই লক্ষ্যে পৌঁছবে মঙ্গলায়ন। মহাকাশে ৩০০ দিন কাটানো হয়ে গেল ভারতের মঙ্গলযান মঙ্গলায়নের। আর মাত্র ২৩ দিন পরেই লক্ষ্যে পৌঁছে যাবে মঙ্গলায়ন। মঙ্গলবার এদিন ইসরো থেকে টুইট করা হয়, মঙ্গল কক্ষপথ অভিযান ৩০০ দিন পূর্ণ করেছে। আর মাত্র ২৩ দিন পরেই আমরা পৌঁছে যাব মঙ্গলে। এর মধ্যেই ৬২২ মিলিয়ন কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছে মঙ্গলায়ন। এখনও বাকি ১৯৯ মিলিয়ন কিলোমিটার পথ। সেকেন্ডে ২২.২৩ কিলোমিটার বেগে পথ চলছে মঙ্গলায়ন। মোট ৪৫০ কোটি টাকার প্রকল্প যাত্রা শুরু করে ২০১৩ সালের ৫ নভেম্বর। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করে আগামী ২৪ সেপ্টেম্বর লাল গ্রহে পৌঁছবে মঙ্গলায়ন। গত সপ্তাহে ইসরো থেকে জানানো হয়, যাত্রাপথের ৯০% এর মধ্যেই অতিক্রম করেছে মঙ্গলায়ন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এনএফ রেলওয়ের আধিকারিকদের সঙ্গে মেগা ব্লক সংক্রান্ত বিষয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় মহাকরণে। ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, মন্ত্রী মানিক দে, মন্ত্রী ভানুলাল সাহা সহ অন্যান্য আধিকারিকরা। ছিলেন এনএফ রেলওয়ের ৬ জনের এক প্রতিনিধি দলও। মঙ্গলবার মহাকরণে এনএফ রেলওয়ের আধিকারিকদের সঙ্গে মেগা ব্লক সংক্রান্ত বিষয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এই বৈঠকে ত্রিপুরা সরকারের তরফে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের মন্ত্রী মানিক দে, খাদ্য এবং জনসংবরণ মন্ত্রী ভানুলাল সাহা, পরিবহন দপ্তরের সেক্রেটারি কিশোর আম্বলি সহ অন্যান্যরা। অপরদিকে এনএফ রেলওয়ের তরফে উপস্থিত ছিলেন এনএফ রেলওয়ের কনস্ট্রাকশন শাখার জেনারেল ম্যানেজার রাজেশ কুমার সিং, এনএফ রেলওয়ের ওপেন লাইন শাখার জিএম আর.এস. ভিরভাই সহ অন্যান্য মোট ৬ জনের একটি প্রতিনিধি দল। এদিন মূলত লামডিং বদরপুর মিটার গেজ রেল লাইনের মেগা ব্লক সংক্রান্ত বিষয়ে মন্ত্রিমণ্ডলীর সাথে আলোচনা হয়। বৈঠক শেষে এস.আর. ভিরভাই সাংবাদিকদের জানান, ১ অক্টোবর ২০১৪ থেকে ৩১ মার্চ ২০১৫ এই সময়ে লামডিং থেকে বদরপুর হয়ে শিলচর এই অংশের রেল লাইন ২০১০ কিমি ব্রডগেজে রূপান্তরিত করা হবে এবং দ্বিতীয় দফায় বদরপুর থেকে কুমারঘাট হয়ে আগরতলা পর্যন্ত ২২৭ কিমি রেল লাইনের ব্রডগেজ রূপান্তরের কাজ করা হবে ২০১৫ সালের ১ অক্টোবর থেকে ২০১৬ সালের ৩১ মার্চের মধ্যে। I cannot say anything about it. But no, sir. Nothing. When is the blockage starting? 1st of October. And Tripura will be enclosed in that? No, you don't. Tripura आ रहे हैं सर क्या blockage में? Yes, blockage तो पूरा होगा. From Lumding, south of Lumding, everything will be blocked. Within this schedule, sir, or it is separate schedule? The mega block will start from 1st of October. That is what is the plan. How long In this session? Up to 31st of March for Lumding, Badarpur, Silchar section. And in this section, people will anything be about the included. footprints, how it should come in that during that time? এদিনের বৈঠকে ত্রিপুরা সরকারের তরফে লামডিং শিলচরের পাশাপাশি বদরপুর থেকে আগরতলা পর্যন্ত একই সময়ে মেগা ব্লক নেওয়ার ব্যাপারে দাবি জানানো হয়েছিল বলে সূত্রের খবর। তবে ১ অক্টোবর ২০১৪ থেকে আগরতলা ও আসামের করিমগঞ্জের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে, কেননা এই অংশে এনএফ রেলওয়ের কোনো বড় কারশেড নেই। এমনিতেই ট্রেনগুলি অনেক পুরনো, যে কোনো সময় বিকল হয়ে যায়। এই বিকল ট্রেন ইঞ্জিন সারাই করার জন্য কোনো পরিকাঠামো না থাকার জন্যই এই রুটে ট্রেন চলাচল প্রায় ২ বছর বন্ধ থাকবে। এই সময়ে পণ্য পরিবহন সহ মানুষের যাতায়াতের জন্য নির্ভর করতে হবে ত্রিপুরার একমাত্র লাইফলাইন NH44 এর উপর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হলো ৩ জঙ্গির। মঙ্গলবার এমনটাই জানানো হয় কাশ্মীর পুলিশের তরফে। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হলো ৩ জঙ্গির। মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে কাশ্মীর পুলিশ তরফে। গতরাতে গোপন সূত্রের খবর পেয়ে পুলওয়ামার রাজপুরা এলাকায় তল্লাশি চালায় পুলিশ। রাত থেকে গুলি বিনিময় চলছিল দুপক্ষের মধ্যে। দুষ্কৃতীরা প্রত্যেকেই স্থানীয় জঙ্গি সংগঠনের সদস্য বলে দাবি করেছে পুলিশ। এদের মধ্যে একজন গত ১৯ তারিখেই সংগঠনের নাম লেখায় বলে জানিয়েছে পুলিশ। প্রথমে জঙ্গিদের আত্মসমর্পণ করার প্রস্তাব দেয় পুলিশ, কিন্তু তাতে রাজি হতে চায়নি দুষ্কৃতীরা। তারপরেই দীর্ঘ লড়াইয়ে প্রাণ যায় ওই জঙ্গিদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত।
বিএসএফ কর্তৃক এক নিরীহ যুবককে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগকে কেন্দ্র করে 2 ঘন্টা যাবৎ রাস্তা অবরোধ করে রাখলো এলাকাবাসীরা। ঘটনা সোনামুড়া বিলোনিয়া সড়কের নতুন বাজার এলাকায়। পরে অবশ্য এসডিপিও অশোক কুমার সিনহার আশ্বাসে অবরোধ মুক্ত হয়। বিএসএফ কর্তৃক এক নিরীহ যুবককে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগকে কেন্দ্র করে 2 ঘন্টা রাস্তা অবরোধ করল এলাকাবাসীরা। ফলে চরম ভোগান্তির শিকার হতে হয় যাত্রী সাধারণকে। ঘটনা সোনামুড়া থানাধীন নতুন বাজার এলাকায়। জানা যায়, গত 29 আগস্ট সোনাপুর সীমান্ত লাগোয়া সিঙ্গারবিল এলাকার যুবক শাহজাহান মিয়া নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে এনে বেধড়ক মারতে থাকে বিএসএফ 29 নং বাহিনীর জওয়ানরা এবং পরে তাকে শ্রীমন্তপুর ক্যাম্পে নিয়ে যায়। এদিন রাতেই তাকে কিছু গাঁজা সমেত সোনামুড়া থানার হাতে তুলে দেয় বিএসএফ। আর এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল 10টায় নতুন বাজার এলাকায় সোনামুড়া বিলোনিয়া সড়ক অবরোধ করে এলাকাবাসীরা। তাদের দাবি অবিলম্বে ওই যুবকের মুক্তি ও দোষী জওয়ানদের শাস্তি দিতে হবে। অবরোধের সময় নাকি আমাদের সোনাপুরের যে শাহজাহান, তারা কিছুদিন আগে তারা বাড়িতে বিএসএফ অত্যাচার শুরু করছে, মহিলার বাংলা দিয়েছে, তারা খুব একটা ঝগড়া হয়েছিল। ঝগড়া হতে শাহজাহান তারা বেশ করছে, এখন ক্যাম্পের থেকে বিয়ে যাবে, এক গাড়ি বিয়ে যাবে, এরা দেন সৈনিক হামলা করছে। থানা স্টাফ না থাকলে এখন আমরা এখানে আবার আমরা মারতো বিয়ে যাবে নিয়ে আসে মারতে, নিয়ে এসে তাও নিয়ে এসে রড নিয়ে এসে ঘটনার খবর পেয়ে অবরোধস্থলে ছুটে যান সোনামুড়া থানার ওসি নারায়ণ সাহা। এদিকে অবরোধ চলাকালীন বিএসএফ এর 2টি গাড়িও আটকে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে বিএসএফ জওয়ানরা সাধারণ মানুষকে মারধর করতে থাকে। এমনকি ওসি নারায়ণ সাহা সহ তার চালককেও হেনস্থা করে বিএসএফ জওয়ানরা। পরে সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক অশোক কুমার সিনহার আশ্বাসে অবরোধ মুক্ত করে এলাকাবাসীরা। এদিকে ব্যস্ততম সময়ে 2 ঘন্টা যাবৎ সড়ক অবরোধ করায় দুপাশে প্রচুর যান আটকে পড়ে। চরম অসুবিধার সম্মুখীন হতে হয় অফিস যাত্রী সহ সাধারণ যাত্রীদের। এসডিপিও অশোক কুমার সিনহা বিএসএফ এর ভূমিকায় নিন্দা জানান এবং তিনি বলেন, সোনাপুরের স্থানীয় বাসিন্দারা গত 29 তারিখে রাত্রেবেলা বিএসএফ ডেপা এবং ধনপুর ক্যাম্পের বিএসএফ জওয়ানরা একটা ছেলেকে বিএসএফ, আমি আসার আগে বিএসএফ নাকি শুনেছি এখানে এসে চেষ্টা করে পাবলিকের সাথে গন্ডগোল করার। এই জিনিসটা খুবই খারাপ। বিএসএফ একটা ফোর্স, তারা দেশের সীমান্ত রক্ষার জন্য নিয়োজিত এবং দেশের শান্তির জন্য তাদের ডিউটি, এবং তারা যদি এখানে একটা অবরোধ পাবলিক করেছে একটা দাবিতে, সেটা আমরা দেখার বিষয়ে আমরা দেখব। কিন্তু হঠাৎ করে বিএসএফ এখানে এসে এখানে আরও একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করেছে। যদিও আমি এখানে আসার একটু আগে ওরা এখানে শেষ করে চলে যায়, তো সেই জিনিসটা আমরা দেখবো এবং এটা আমি তার নিন্দা জানাচ্ছি। এরকম করা উচিত ছিল। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় মহকুমা প্রশাসনের উদ্যোগে ক্রেতা স্বার্থ সুরক্ষা ও গণবন্টন ব্যবস্থার উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিশালগড় টাউন হলে। প্রদীপ জ্বেলে সভার সূচনা করেন বিশালগড় পুর পরিষদের চেয়ারপারসন পূর্ণিমা চক্রবর্তী। মঙ্গলবার দুপুর 12টায় অফিস স্থিত বিশালগড় টাউন হলে বিশালগড় মহকুমা প্রশাসনের উদ্যোগে ক্রেতা স্বার্থ সুরক্ষা ও গণবন্টন ব্যবস্থার উপর এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে সভার সূচনা করেন বিশালগড় পুর পরিষদের চেয়ারপারসন পূর্ণিমা চক্রবর্তী। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন মহকুমা শাসক প্রসূন দে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুর পরিষদের ভাইস চেয়ারম্যান পার্থপ্রতিম মজুমদার, চুরিলাম আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন পুষ্পরানী সিংহ এবং বিশালগড় মহকুমা খাদ্য ও জনসংভরণ দপ্তরের অতিরিক্ত নির্দেশক মানিক সাহা। বক্তাদের আলোচনায় জানা গেছে, জাতীয় খাদ্য সুরক্ষা আইনে ক্রেতাদের আরও সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে ভারত সরকার। বাড়ানো হয়েছে বিপিএল কার্ডের সংখ্যা, বিপিএল অ্যাডহক সংখ্যা। পাশাপাশি ওমেন পাওয়ারমেন্ট আইনে মহিলাদের অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। মহকুমা শাসক আরও জানিয়েছেন, মহকুমার আওতায় 12,870টি নতুন কার্ড বিপিএল এর আওতায় আনা হবে। এর জন্য মহকুমা শাসক চরিলাম এবং বিশালগড়ের সমস্ত পঞ্চায়েত সদস্যদের কাছে যোগ্য ব্যক্তিদের নাম পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একটা উদ্দেশ্যকে সামনে রেখে যে আইনটাকে প্রণয়ন করা হয়েছে যে আমাদের সমাজে আমাদের গ্রামীণ এবং আরবান এরিয়া, নগর এবং গ্রামীণ এলাকার যে সমস্ত দুস্থ গরিব পরিবার যারা দারিদ্রতার কারণে যাদের কাছে খাদ্য সুনিশ্চিত নয়, তাদের কাছে
গুণমান সম্পন্ন খাদ্য ভর্তুকি মূল্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই আইন। একটা অন্য প্রসঙ্গ যদি চলে যায়, ধরুন আমাদের সামনে এই মঞ্চে এখন 10 জন এরকম মহিলাকে বসানো হলো যাদেরকে দেখে মনে হয় যে তারা গরিব দুঃস্থ। আমাদের কারোর কি বলা সম্ভব হবে যদি আগে থেকে না জানা থাকে? তবে এবার দেখার বিষয়, মডেল রাজ্য ত্রিপুরায় যোগ্য ও গরিব পরিবারের লোকেরা বিপিএল তালিকায় ঠাঁই পায় কিনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা অ্যারাবিক এডুকেটেড ফোরামের উদ্যোগে এবং 4 সংগঠনের ডাকে এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয় সোনামুড়া শহরে। এই উপলক্ষে আয়োজিত পথসভায় ত্রিপুরা মাদ্রাসা বোর্ড গঠন, কামিল কোর্স খোলার দাবি সহ একাধিক বিষয়ে আলোকপাত করেন বক্তারা। ত্রিপুরা অ্যারাবিক এডুকেটেড ফোরামের উদ্যোগে 4টি সংগঠনের ডাকে ত্রিপুরায় মাদ্রাসা বোর্ড গঠন ও কামিল কোর্স খোলার দাবিতে ও ত্রিপুরায় মাদ্রাসা শিক্ষার উন্নতিকল্পে অবিলম্বে মাদ্রাসা বোর্ড গঠন করা। চলতি শিক্ষাবর্ষে বিগত 2 বছরের ফাজিল থিওলজি পরীক্ষায় পাশ করা ছাত্রছাত্রীদের অবিলম্বে কামিল থিওলজি কোর্সে ভর্তি করার ব্যবস্থা করা, শিক্ষক স্বল্পতা দূর করতে ইন্টারভিউ হয়ে যাওয়া, 105টি নতুন পদে অবিলম্বে নিয়োগ করা ইত্যাদি দাবিতে এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয় সোনামুড়ায়। এদিনের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা অ্যারাবিক এডুকেটেড ফোরামের রাজ্য সম্পাদক জহিরুল ইসলাম, জমিয়ত উলেমায়ে হিন্দের রাজ্য সভাপতি মুফতি আব্দুল মুমিন, SPQEM টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক শাহ আলম মিয়া সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের এই প্রতিবাদ মিছিল সম্পর্কে বলতে গিয়ে ত্রিপুরা অ্যারাবিক এডুকেটেড ফোরামের রাজ্য সম্পাদক জহিরুল ইসলাম জানান, সোনামুড়াতে ত্রিপুরা অ্যারাবিক এডুকেটেড ফোরামের উদ্যোগে এবং ত্রিপুরা রাজ্যের অন্যান্য 4টি সংগঠনের সহযোগিতায় আমাদের আজকের এই পদসভা এবং মিছিল। এই পদসভা এবং মিছিলের মূল উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরা রাজ্যে বিগত 2 বছরে 36 জন ছাত্র আজকে ফাজিল পাশ করে, অর্থাৎ 12 পাশ করে ডিগ্রি কোর্সে আজও পর্যন্ত ভর্তি হতে পারে নাই। তারা অন্ধকর্ম জীবনে কাটাচ্ছে এবং সাঁতার কাটছে। এখন পর্যন্ত উচ্চশিক্ষার জন্য কোনো ব্যবস্থা হয়নি তাদের। সেই সুবাদে আমরা ত্রিপুরা অ্যারাবিক এডুকেটেড ফোরাম তাদের পাশে দাঁড়িয়েছি এবং তাদেরকে অবিলম্বে রাজ্য সরকার যেন কামিল কোর্সে ভর্তির ব্যবস্থা করে দেন এবং ত্রিপুরা রাজ্যে যেন অবিলম্বে একটি মাদ্রাসা বোর্ড গঠন করে এবং এর সাথে সাথে যে মাদ্রাসার মধ্যে যে শিক্ষক সংকটতা, সেই সংকটতাকে দূর করে এবং অবিলম্বে সেই মাদ্রাসার মধ্যে যেন শিক্ষক নিয়োগ করে এবং ত্রিপুরা রাজ্যে পাশাপাশি 129টি যে SPQEM মাদ্রাসা আছে তাদেরকে গ্রান্টের আওতাভুক্ত করার জন্যই আমাদের আজকের এই মূল উদ্দেশ্য এবং সভা। আজকে আমরা এই সভার মাধ্যমে সারা রাজ্যবাসীকে জানিয়ে দিতে চাই, এই দাবিগুলো অবিলম্বে যদি পূরণ না হয় আমরা সারা ত্রিপুরা রাজ্যে গণ আন্দোলনে যেতে আমরা বাধ্য হব। অ্যারাবিক এডুকেটেড ফোরামের উদ্যোগে আরও 4টি সংগঠন মিলে এই প্রতিবাদী সভা। এই প্রতিবাদী সভায় আমাদের মূল মুখ্য দাবি হলো, যে সকল ছাত্ররা আজকে দীর্ঘ 2 বছর কামিল থিওলজি পাশ করে বসে রয়েছে, অবিলম্বে তাদের ভর্তির ব্যবস্থা করতে হবে রাজ্য সরকার, নতুবা আমরা গণ আন্দোলনে যেতে বাধ্য হব। ফাজিল পাশ করা এক ছাত্র জানান, ফাজিল পাশ করা ছাত্রছাত্রীরা এখন রাজ্যে বা বহিরাজ্যের কোনো স্থানেই ভর্তি হতে পারছে না, ফলে তাদের ভবিষ্যৎ এখন সম্পূর্ণভাবে ধ্বংসের পথে। এমনটাই বক্তব্য এই ছাত্রটির। এডমিশন নিতে পারছি না, কোথাও ভর্তি হতে পারছি না। কিন্তু যখনই আমরা আসাম গেলাম, ওইখানে বলেছিলেন যে তোমরা তো স্কুল বোর্ডের স্টুডেন্ট, কী করে মাদ্রাসা বোর্ডে এডমিশন নেবে? মাদ্রাসা বোর্ডে একমাত্র মাদ্রাসা স্টুডেন্টে এডমিশন নিতে পারবে। যখন ওয়েস্ট বেঙ্গলে আমাদের তৎকালীন উচ্চশিক্ষামন্ত্রী বাউল্লাল শাহ যায়, উনি নিজে আমাদেরকে বলেছেন গত মার্চ মাসের 3 তারিখ 2013 সালের যে ত্রিপুরাটা তো স্কুল বোর্ড, ওইখানে এখন সিলেবাস শেষ করে বেড়েছে, নতুন সরকার এসে এখন ওইখানে এডমিশন নেওয়া সম্ভব নয়। তাতে আমরা বুঝে নিলাম ভারতবর্ষের কোথাও হয়তো পারে আমাদের এডমিশনের কোনো ব্যবস্থা নাই। কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী নিজেই নিরাশ হয়ে এসেছেন কলকাতা থেকে। তাই আমরা চাই রাজ্য সরকারের মাধ্যমে এই রাজ্যেই কামিল স্তর খোলা হোক, অবিলম্বে খুলতে হবে, না করলে আমরা বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য। এদিনের এই মিছিলে মাদ্রাসা শিক্ষক সহ ছাত্রদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। মৃত্যুর 3 দিন অতিক্রান্ত হওয়ার পর পুলিশে অভিযোগ জানালেন বড়পাথরের সাহাপাড়ার বধূ সমাজ সূত্র ধরেন মা ভাই বোনেরা। বড়পাথরের নারী সমিতির কর্মীদের পাশে থাকার ভরসাতেই মৃতার স্বামী সহ শ্বশুরবাড়ির 6 জনের বিরুদ্ধে থানায় এফআইআর করার ভরসা পেলেন তারা।
মৃত্যু 3 দিন পর পুলিশে অভিযোগ জানালেন বরপাথুরির সাহাপাড়ার বধূ সুমা সূত্রধরের মা ভাই বোনেরা। বরপাথুরির গণতান্ত্রিক নারী সমিতির কর্মীরাও সোমবার তাদের বাড়ি গিয়ে পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়ার পরই এফআইআর করতে ভরসা পেলেন সোমার বাপের বাড়ির লোকেরা। এদিন সন্ধ্যায় পিয়ারবাড়ি থানায় মৃত সোমার স্বামী দিলীপ সূত্রধর, ভাসুর প্রদীপ সূত্রধর, শাশুড়ি মিনতি সূত্রধর, যা শুক্লা সূত্রধর এবং যে মহিলার সঙ্গে দিলীপের অবৈধ সম্পর্কের অভিযোগ রয়েছে সেই মিঠু সরকার ও তার স্বামী জীবন সরকার, এই 6 জনের বিরুদ্ধে বিস্তারিত জানিয়ে অভিযোগ করা হয়েছে। নারী সমিতির বরপাথুরির নেত্রী সুচিত্রা রায়, রাজনগরের জয়া ব্যানার্জি সহ এক নারী প্রতিনিধি দল এদিন থানায় গিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। যদিও এফআইআর হতে দীর্ঘ সময় কাটার সুবাদে দিলীপ গা ডাকা দেয় রাতে। পুলিশ তাকে ও অন্যদের ধরতে রাতেই বের হয়। উল্লেখ্য, সাহাপাড়ার নেশা কারবারি বলে পরিচিত দিলীপ সূত্রধর প্রায় 13 বছর আগে ভালোবেসে একই পাড়ার প্রয়াত হরিমোহন সাহার ছোট মেয়ে সোমাকে বিয়ে করে। বর্তমানে তাদের 11 ও 8 বছরে 2টি সন্তানও রয়েছে। এদিন থানায় বসে সোমার মা শিবানী সাহা, বড় বোন রুমা সাহারা জানান ওদের সংসার সুখে চলছিল। ব্যবসার সুবাদে পাশের এক বাড়ির অর্জুন সরকারের স্ত্রী মিঠু সরকারের সঙ্গে দিলীপের ভাব জমে বলে অভিযোগ। এ নিয়ে স্বামী দিলীপের সঙ্গে ঝগড়াও হয় সোমার। আগুন লাগার পর দিলীপ স্ত্রীকে বাঁচানো তো দূরের কথা, বরং ঘর ছেড়ে বেরিয়ে যায়। উদয়পুরে এবং জিবি হাসপাতালে মারা যাওয়ার আগে পর্যন্ত সোমা তার দিদিকে বলেছে স্বামী দিলীপের অবৈধ সম্পর্ক ও নানা কুকীর্তির কারণেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এর বড় ভাই তো একটু ধমক টমক দিতেছে, বুঝতেছে আমরা বাড়ির লোক যে কোনো একজন কোবাই গাবাই আছে জেরাইব। হ্যাঁ, কথাটা শুনে আমি আইসি আইয়ার পর দিয়ে ডাক দিলাম, ডাক দেওয়ার পর দিয়ে দেখেছে। যাওয়ার পরে আমি বললাম যে তোমার বড় ভাই এইভাবে ধমক দিতেছে, তোমার মা এইভাবে গালালি করতেছে বাড়ির মধ্যে, আমরা বই মারা গেছে, আমরা কিছু করি না, তোমরা কেন এই ধরনের ব্যবহার করতেছে। আর এর তো আমার পায়ের মধ্যে লম্বা করে দাদা যাওয়া হয়েছে, ভুলে গেছে, আমি করতাম না এই কাজ দিব না, তেমন আপনার বাগনি দিয়ে চাই আমার মাফ করে দেন। আমি কিছু ঠিক আছে, তুমি ওই বাড়িতে যাবে না কেন? বলছে না দাদা আমি আর ওই বাড়িতে যাই না। আর যদি আপনি কোনোদিন শুনেনও, আপনি তো দেখতেন না, আপনি থাকেন আর এখানে, কিন্তু যদিও শুনেন আমি এই বাড়িতে যাব না, আমার যা ইচ্ছা তা করুন না, 2 গাড়ি করে হলো। তোরা ঘরের ভিতরে জামাল হইতে আছে বা মাঝদির করে তুই বৈশাখ মাসও মারছে, এরপরে জ্যৈষ্ঠ মাস আসলে এই প্রায় সময় তারা ঘরের মধ্যে ঝগড়া হয়, দেয় করে এইভাবে যাইতে আছে। আমরা যাই একদিন থামাইও দিলাম, লোকে তুই জামাই লোকে ব্যবসা বলে করে জীবন সরকারের এটি তারা কইছে, আমরা শুনছি যাইতো যে ঠিকই গাড়িটা থেকে দৌড়িত তো গায়ে আগুন দেওয়ার পরে সবসময় স্বামী মিঠু সরকার জীবন সরকারের তারার ইয়েতে স্বামীর সঙ্গে মিঠু সরকারের অবৈধ সম্পর্কের থেকে সবসময় ঝগড়াঝাটি হইতো এবং তাদের মারধর করতো। টেলে যাওয়ার পরে আমরা পিছনে পিছনে দৌড়াইয়া আরেক গাড়িতে করে যাইয়া বোনের থেকে বোনেরা জিজ্ঞাসা করলে বোনে বলে মিঠু সরকারের সঙ্গে তারা বাড়ির থেকে আসার পরে আমি জিজ্ঞাসা করছি আর কি, তখন আমার মারধর করছে এবং মৃত্যুর জন্য দায়ী তার স্বামী দিলীপ সূত্রধর, শাশুড়ি মিনতি সূত্রধর, ভাসুর প্রদীপ সূত্রধর, তার জাল শুক্লা সূত্রধর এবং তার জামাইয়ের সঙ্গে যে অবৈধ সম্পর্ক ছিল মিঠু সরকার এবং তার স্বামী জীবন সরকার, যিনি উপযুক্ত শাস্তি চাই বোন মৃত্যুর জন্য, তাদের উপযুক্ত শাস্তি চাই, যেন কঠিন শাস্তি দেওয়া হয়। এদিকে এদিন সন্ধে পর্যন্ত দিলীপ বারবার থানায় আসা 2 ভাই কমল ও অমল সাহাকে ফোন করে নানাভাবে চেষ্টা করেছে মামলা যাতে না হয়। পুলিশ সহ অন্যদেরও দীর্ঘদিনের অভ্যাসবশত ম্যানেজ করার চেষ্টা করতে থাকে। শেষ পর্যন্ত এলাকার নারী সংগঠন পাশে দাঁড়ানোয় চুনুপুটি থেকে বিত্তবান হওয়া দিলীপের বিরুদ্ধে মামলা রুজু হলো থানায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরায়। এসএফআই রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে 15 দফা দাবি আদায়ের লক্ষ্যে গণ অবস্থান সংগঠিত করল উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের এসএফআই কলেজ ইউনিট এবং ছাত্রছাত্রীরা। 2 ঘন্টার গণ অবস্থানে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এসএফআই রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মহাবিদ্যালয় সংলগ্ন জাতীয় সড়কের পাশে মোট 15 দফা দাবিতে 2 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করে। গণ অবস্থানের আগে 15 দফা দাবির সমর্থনে কলেজ থেকে ধ্বজনগর বাজার পর্যন্ত মিছিল সংগঠিত করে। মিছিল শেষে যোগ দেয় গণ অবস্থানে। গণ অবস্থানে ছাত্রনেতা গোবিন্দ দেববর্মা ও দীপন পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্রনেতা তথা উদয়পুর পুর পরিষদের কাউন্সিলর দেবাশিস ধর চৌধুরী, এসএফআই উদয়পুর বিভাগীয় সম্পাদক শুভ চক্রবর্তী, সভাপতি মিঠুন মজুমদার প্রমুখ। ছিলেন ছাত্রনেতা জুয়েল পালোয়ান, আনারুল হোসেন, অর্জুন দাস প্রমুখ। রাজ্যের 10 দফা দাবির মধ্যে ছিল কেন্দ্রীয় সরকারকে শিক্ষা খাতে বাজেটের 10% টাকা বরাদ্দ করা,
রাজ্যে ব্লক ভিত্তিক আইএস নিয়োগ করা, স্কুলের মিড ডে মিল পরিষেবা উন্নত করা, ককবরক ভাষাকে অষ্টম তহসিলে অন্তর্ভুক্ত করা ইত্যাদি। উদয়পুর কলেজের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রয়োজনীয় অধ্যাপক অধ্যাপিকা নিয়োগ করা, কলেজে একটি ত্রিতল ভবন ও 1000 আসনের অডিটোরিয়াম নির্মাণ করা, উপজাতি ছাত্রাবাসের মেরামতি করা ইত্যাদি। গণ অবস্থানে ছাত্র নেতৃত্বরা আলোচনা করতে গিয়ে বলেন, অবস্থান কর্মসূচি, ডেপুটেশন আন্দোলন কর্মসূচি আমরা করেছিলাম। আমরা দেখেছিলাম এই রাজ্যের মধ্যে আন্দোলন কর্মসূচির ফসল হিসাবে আমরা উদয়পুরে যেমন কিছু উদয়পুর কলেজের মধ্যে যেমন কিছু কোর্স, নতুন নতুন বিষয়, নতুন নতুন অনার্স তারা এখন ছাত্রদের থেকে বর্জিত, ছাত্ররা তাদের গ্রহণ করছে না। তাই বলবো তারপরও তারা বাইরে থেকে ভিতরে কিছু কিছু জায়গায় এই কলেজের মধ্যে বিভিন্ন স্কুলগুলির মধ্যে শিক্ষার পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। তাদের সম্পর্কে আমাদের সাবধান হতে হবে, কড়া নজর রাখতে হবে। এদিনে 2 ঘন্টার গণ অবস্থান ছিল স্লোগান মুখর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। স্বর্ণ পুলিশের নাম করে স্বর্ণ চেইন থেকে কিছু অংশ কেটে নিয়ে প্রতারণা করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ল এক ভিন রাজ্যের প্রতারক। ঘটনা কলমচুরা থানাধীন রহিমপুর গ্রামে। প্রতারককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ভিন রাজ্যের এক প্রতারকের দ্বারা প্রতারিত হলেন এক গৃহবধূ। পরে ওই প্রতারককে পাকড়াও করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ঘটনা কলমচুরা থানাধীন রহিমপুর গ্রামে। জানা যায়, বিহারের বাসিন্দা দেবনারায়ণ সাহা রাজধানীর অভয়নগর এলাকার পারুল দাসের বাড়িতে ভাড়া থাকে এবং সে বাড়ি বাড়ি ঘুরে পুরনো সোনা পলিশের কাজ করে। মঙ্গলবার দেবনারায়ণ সাহা নামে ওই ব্যক্তি রহিমপুর এলাকার ওহিদ মিয়ার বাড়িতে যায় বিনা পয়সায় স্বর্ণরূপও পরিষ্কার করে দেবে বলে। ওহিদ মিয়ার স্ত্রী রোকসানা বেগম তার কথা শুনে 1 ভরি স্বর্ণের চেইন দেয় পরিষ্কার করার জন্য। তখন দেবনারায়ণ চেইনটি থেকে কয়েকটি টুকরো একটি জলের কৌটোয় রেখে বাকি স্বর্ণটি ওই গৃহবধূর হাতে দিয়ে দেয় এবং 2 ঘন্টা পরে দেখতে বলা হয়। তখনই সন্দেহ হয় রোকসানার। পরে এলাকার মানুষ ওই প্রতারককে আটক করে এবং 30,000 টাকা জরিমানাও করে। পরে কলমচুরা থানার হাতে তুলে দেওয়া হয় দেবনারায়ণ ও তার বাড়ির মালিক পারুল দাসকে। তবে কবে থেকে এই কাজ করছেন? বেশি দিন, একটু 10-15 দিন হয়েছে আসছি এখানে। হ্যাঁ, তবে তোমার ব্যবসাটা কি ব্যবসা? আমাদের কান পোড়া না পোড়া করার আছে এটাই। তো স্বর্ণ চুরি কবে থেকে শুরু করলো? চুরি করে না, আমার থেকে চোখে দেখা যাচ্ছে না, এটাকে মিস হয়ে গেছে। তো তুই চোখে না দেখলে কিভাবে কাজ করো? হ্যাঁ, চোখে করতাম না তো, আর কি করবো? আমি তো দেখছি যে জিনিস হয় না, তো এটা বি হয় না, হাতে যে নাম লিখে ওইটা বি হয় না। এটারে বসলো বৈশাখীরা কিতা করলো, সব এবার হান্ডি পাতিল ফগানে পুরাইলো, পুরাইয়া 2 কেকে এবার বাড়ি সেইরা দিয়ে দিয়েছে জায়গানো সরতে। তারপরে আমি আমার দেবর আছে গ্যাসুদ্দিন, আমি গেছু এরম কথা ওই দের বসে লইয়া থাকিতে আছে পয়সা আমি কোন কিতাব কে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। যুদ্ধ যদি আকাশ ঢাকে সূর্য তবে উঠবে কোথায়, এই স্লোগানকে সামনে রেখে ধর্মনগর শহরের সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী মহামিছিল সংগঠিত হয় 1 সেপ্টেম্বর। মিছিলে যোগ দেয় সকল স্তরের জনগণ। যুদ্ধ যদি আকাশ ঢাকে সূর্য তবে উঠবে কোথায়, এই স্লোগান নিয়ে ধর্মনগর শহরে 1 সেপ্টেম্বর সাম্রাজ্যবাদ এবং যুদ্ধবিরোধী মহামিছিল সংগঠিত হয়। মিছিলটি ধর্মনগর টাউন হল থেকে শুরু হয়ে সারা শহর পরিক্রমা শেষে আবার টাউন হলে এসেই শেষ হয়। মিছিলের সম্মুখভাগে ছিলেন বামফ্রন্টের বিভাগীয় কমিটির সম্পাদক অমিতাভ দত্ত, উত্তর ত্রিপুরা জেলা সভাধিপতি প্রতিমা দাস, সহসভাধিপতি প্রণয় দেবনাথ, শিক্ষাবিদ অমরেন্দ্র শর্মা, বিশিষ্ট চিকিৎসক ডক্টর বি.আর. পাল চৌধুরী প্রমুখ। যুদ্ধ নয় শান্তি চাই, ধ্বংস নয় সৃষ্টি চাই, মৃত্যু নয় জীবন চাই, বোমা নয় রুটি চাই, এই আওয়াজ তোলা হয় যুদ্ধবিরোধী মিছিলে। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, প্রধান শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মচারী, আইনজীবী, ব্যবসায়ী, বিভিন্ন সংগঠন থেকে বিশাল সংখ্যক জনগণ সামিল হন এই মহামিছিলে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।